এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মওলানা ভাসানীর একটি গল্প বলা হয়েছে। আমাকে আরেকজন বলেছেন, তিনি হচ্ছেন হামিদুল হক মোহন, টাঙ্গাইলের একসময় ছাত্র ইউনিয়ন নেতা, পরবর্তীকালে বিএনপির জেলা নেতা, এবং সেখানে তিনি বহুদিন সক্রিয় ছিলেন। তারপরে জীবনের এক পর্যায়ে এসে যখন কিছুটা রাজনীতির ব্যাপারে হতাশ হন, রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান। তিনি প্রায় মওলানা ভাসানীর কাছে যেতেন যখন মওলানা ভাসানী জীবিত ছিলেন। সেই জীবিত থাকার সময় প্রায় এটা হচ্ছে 1900, তার মৃত্যুর আগে, মওলানা ভাসানীর মৃত্যুর আগে, তখন ডেকে বললেন, মোহন, তোমরা জিয়া ছেলেটার দিকে খোঁজ রাখো, খবর রাখো, ছেলেটা খুব ভালো, দেশের জন্য কিছু করতে চায়, তোমরা ওকে সমর্থন দিও, কিন্তু ও বেশি সময় পাবে না, তাকে গুলি করে হত্যা করা হবে এবং তার মুখমণ্ডলের ডান পাশটা সম্পূর্ণভাবে বিদীর্ণ হয়ে যাবে, একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি এই গল্প শোনার পরে আমি ভাবলাম যে এইটা না হয় বুঝলাম যে ছেলেটা ভালো, দেশের জন্য ভালো করতে চায়, তাকে তোমরা কিছু সমর্থন দিও, কিন্তু পরের কথাটা আমার কাছে বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছে। কারণ মওলানা সাহেব কিভাবে বললেন সে বেশি সময় পাবেন। হ্যাঁ, তিনি কিন্তু বেশি সময় পান না, এবং তিনি যদি বেশি সময় পেতেন, আমরা এই দেশের যারা মানুষ, আমরা তাহলে আরো কিছু মানে নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারতাম। তবে মওলানা ভাসানী সম্পর্কে বলা হয় যে তিনি একজন আধ্যাত্মিক পুরুষ, এবং অনেক কিছুই তিনি আগে থেকে বলতে পারতেন। কিভাবে বলতে পারতেন? সেটা কি প্রিমনিশনের কারণে, তার মনের মধ্যে কোনো কথা ভেসে উঠতো সে কারণে, বা তার আধ্যাত্মিক শক্তির কারণে, সেটা আজ পর্যন্ত রহস্যাবৃত। একইভাবে একই ধরনের একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। আমি এবং এক সময়ের বিখ্যাত ছাত্র নেতা এবং পরবর্তীকালের জাতীয় নেতা কাজী জাফর আহমদ, আমরা তখন ন্যাশনাল আওয়ামী পার্টি করতাম। মওলানা সাহেবের সঙ্গে একসঙ্গে আমরা চাটগা যাচ্ছি, জনসভা করব। ঢাকা থেকে কমলাপুরে আমরা ট্রেনে উঠেছি। তারপর ট্রেন লাকসামে গিয়ে যাত্রা বিরতি জংশন অনেকক্ষণ থেমে থাকে। হঠাৎ করে মওলানা সাহেব বলে উঠলেন, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম, এই বয়স্ক মানুষটি এখন যদি অসুস্থ হয়ে পড়ে, এখানে ধারে কাছে কোনো ভালো ডাক্তার নেই, কিভাবে তার চিকিৎসা করাবো, এই নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। আমরা জিজ্ঞাসা করি, মওলানা সাহেব, হুজুর আপনি কি ডাব খাবেন? ডাব খেলে আপনার একটু ভালো লাগবে? তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, ডাবের ব্যবস্থা করলাম। তারপরেও আমরা দেখলাম যে তার অস্থিরতা কাটছে না। তারপরে তিনি বললেন, মতিনদের খবর নাও, মতিনদের খবর নাও। এখন আপনারা জানেন কিনা জানি না, রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা যিনি ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল মতিন। তিনি ভাষা মতিন হিসেবে পরিচিত। পরবর্তীকালে এই দেশের বিপ্লবী আন্দোলনে তিনি বড় ভূমিকা পালন করেন। যাই হোক, সেই সময় তিনি বললেন যে মতিনদের খবর নাও, ওরা খুব বিপদে আছে। আমরা অবাক হয়ে গেলাম। কমলাপুর স্টেশনে উঠলাম, সেখানেও দেখলাম না, বললেন না উনি মতিনদের কথা। তারপরে লাকসাম পর্যন্ত আসার পরে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন মতিনরা খুব বিপদে আছে। এটা কি করে সম্ভব? আসলে সত্যিকারের ঘটনা হলো যেটা, সেটা হলো, আপনারা এখন জানেন কিনা জানি না, শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে 1972 সালে আপনার আত্রাইতে আব্দুল মতিন আলাউদ্দিনদের দল, ওহিদুর রহমানের দল, তারা সশস্ত্রভাবে সংগঠিত হয়েছিল মুজিব সরকারকে প্রতিহত করার জন্য, এবং সেখানে অভিযান চলে, রাষ্ট্রীয় বাহিনী অভিযান চালায়। সেই অভিযানে অনেক হতাহতের ঘটনা ঘটে। আব্দুল মতিন নিজে আহত হন, তার ভাই নিহত হন, আরো অনেকে নিহত হন। যাই হোক, এই যে ঘটনাগুলো,
এইগুলো মৌলানা সাহেব মাঝে মাঝে এইভাবে কথা বলতেন এবং এই কথা বলার ফলে আমরা খুব বিস্মিত হতাম।